খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি উন্নতির দিকে চিকিৎসক তদারক করছেন তারেক রহমান। গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ কাজে লাগাবেন ভোটাররা, আশা ইউরোপীয় ইউনিয়নের। ইসির প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি। সংবিধানের ৫ম সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু। কুষ্টিয়ার জুলাই হত্যাযজ্ঞ মামলায় ইনুস সাক্ষ্য ৭ ডিসেম্বর। এবং ২৮ বছরও বাস্তবায়ন হয়নি পার্বত্য শান্তি চুক্তি। নেই সরকারি উদ্যোগ, ক্ষুব্ধ পাহাড়ি জনগোষ্ঠী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বশরাত জাহানিমা। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি উন্নতির দিকে বলে জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। তিনি ঠিকমতো চিকিৎসা নিতে পারছেন এবং শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলেও আশা জানান তিনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার চিকিৎসা তদারকি করছেন বলেও জানান তিনি। এ সময় তার স্বাস্থ্য নিয়ে কোনো গুজবে কান না দিয়ে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়াও কামনা করেন ডাক্তার জাহিদ। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। এ নিয়ে আরও জানাতে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। তানজিদ, বেশ কিছুদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একটু অবনতির দিকে বলা যায়, অনেক গুজবও রয়েছে এ ব্যাপারে। আপনার কাছে এ ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। জি ধন্যবাদ। আপনি জানেন যে আমি এখন আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দীর্ঘদিন যাবৎ। গত কয়েকদিন যাবৎ কিন্তু ওনার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু কিছুটা খারাপের দিকে যাচ্ছিল। তো আজকে আমরা যেটি জানতে পেরেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, ওনার শরীরে কিন্তু চিকিৎসা নেয়ার যেই বিষয়টি সেটি কিন্তু তিনি চিকিৎসা নিতে পারছেন এবং দেশ বিদেশের যেই চিকিৎসকরা রয়েছেন ওনারা কিন্তু সার্বক্ষণিকভাবে ওনাদের পরামর্শ অনুযায়ী ওনার চিকিৎসা দেওয়া হচ্ছে এবং উন্নত চিকিৎসার জন্য ওনার যারা চিকিৎসকরা রয়েছেন, মেডিকেল বোর্ড রয়েছেন, তাদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য পরে সিদ্ধান্ত নেওয়া হবে ওনাকে দেশের বাইরে চিকিৎসা নিয়ে যাওয়ার জন্য। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু প্রতিনিয়ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজখবর রাখছেন এবং ওনার যে শারীরিক অবস্থা সেটির কি অবস্থা এবং চিকিৎসার কি অবস্থা সবকিছু কিন্তু সার্বিক পরিস্থিতি কিন্তু খোঁজখবর রাখছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ওনার চিকিৎসা নিয়ে এবং ওনার স্বাস্থ্য নিয়ে কিন্তু বারবার বলা হচ্ছে যে দলের পক্ষ থেকে গুজব ছড়ানো হচ্ছে এবং এই অপপ্রচার, তথ্য অপপ্রচার এবং গুজব যেন না ছড়ায় সেটি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যেন ওনার চিকিৎসা নিয়ে, ওনার স্বাস্থ্যের বিষয় নিয়ে যেন কোনো গুজব এবং ভুল তথ্য যেন গণমাধ্যমে প্রচার না হয়। অথরাইজড যারা আছেন, যারা এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা দিচ্ছেন এবং মেডিকেল বোর্ডের যিনি তত্ত্বাবধানে রয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন, ওনার তত্ত্বাবধানে ওনার কথা ছাড়া, ওনার তথ্য ছাড়া কেউ যেন সেই তথ্যটি প্রচার না করেন এবং সেই তথ্যটি যেন না দেন। তো এভারকেয়ার হাসপাতালের সামনে কিছুক্ষণ আগেই তিনি কিন্তু সেভাবে বলছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য ডাক্তারদের, মেডিকেল বোর্ডের যে তত্ত্বাবধান রয়েছে, চিকিৎসকরা রয়েছে, তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। তানজিদ, আপনাকে ধন্যবাদ। সংবিধানের ৫ম সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগে এই শুনানি শুরু হয়। এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মামলায় পক্ষভুক্ত হন। শুনানি শুরুতেই অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান তারা দ্রুত এই মামলার শুনানি শেষ করতে চান। এর আগে পৃথক দুটি রিটের শুনানি শেষে গত বছরের 17 ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হয়। তবে সংশোধনীর অন্যান্য অংশ বহাল রাখেন আদালত। অন্যদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 7 ডিসেম্বর। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, ট্রাইব্যুনালের আজকের কার্যতালিকায় কি কি বিষয়গুলো আছে এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানির বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। করছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে 3টি বিষয় উত্থাপন হয়েছে। প্রথমেই ছিল কুষ্টিয়ায় যে 6 হত্যাকাণ্ড হয়েছে, অর্থাৎ জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের সাবেক যিনি মন্ত্রী ছিলেন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ছিল, যেটি ইতিমধ্যে শেষ হয়েছে এবং আগামী 7 ডিসেম্বর এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ এই মামলায় সাক্ষী দিয়েছেন জব্দ তালিকার একজন সাক্ষী এবং আমি আর একটু জানিয়ে রাখি যে তানভীর জোহাকে আজকে জেরা করা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু জানিয়ে রাখি যে 39 পৃষ্ঠা যে ফরমাল চার্জ, সেই চার্জে মোট 20 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবে ট্রাইব্যুনাল 2। সকালে বেলা 11টায় এটি শুরু হওয়ার পরেই সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে কিন্তু পরবর্তী 7 ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে গত বছর জুলাই আন্দোলনের সময় রাজধানীর আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় যে ঘটনা ঘটে, সেই ঘটনার আজকে আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ মোট 16 জনের বিরুদ্ধে যে আসামি সেটিরও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ আজকে চলছে ট্রাইব্যুনাল 2 এই মুহূর্তে এবং ট্রাইব্যুনাল 1-এ একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে গত বছর জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ যে মামলা হয়েছিল সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই মামলায় এ পর্যন্ত আটক আসামি রয়েছেন 10 জন, যাদেরকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং একই সঙ্গে আপনি আরেকটু জানাচ্ছিলেন হাইকোর্টের বিষয়ে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে বেলা 9টার পরেই। আমি একটু জানিয়ে রাখি যে তৎকালীন যে আওয়ামী লীগ সরকারের সময় এই পঞ্চদশ সংশোধনী বিল পাশ হয়, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয় ছিল। কিছুদিন আগে যে রায় হয়েছে সেই রায় শুধুমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলে যে রায়, সেটি বাতিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফেরার আইন হলেও বাকি পঞ্চদশ সংশোধনীতে আরও কিছু ছিল। 50-এর অধিক যে পরিবর্তন করেছিল তৎকালীন সরকার আওয়ামী লীগ, সেই পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের যে বিষয়টি কিন্তু আপিল হয়েছে এবং প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এইটি শুরু হয়েছে এবং আমরা দেখেছি এখানে বিএনপি থেকে শুরু করে সুজনের পক্ষ থেকে বেশ কয়েকজন এখানে তারা আবেদন করেছেন এবং এটি এখন চলমান রয়েছে। শেষ হলে আমরা বিস্তারিত জানাতে পারবো। ইমা, এই ছিল আমার কাছে হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল আজকে সব শেষ। মেজবা, আপনাকে ধন্যবাদ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ বাংলাদেশের ভোটাররা কাজে লাগাবে বলে আশা করে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে সিএসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এমন আশাবাদ জানান সংস্থার প্রতিনিধি মাইকেল মিলার। 1.5 দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আকাঙ্ক্ষা পূরণ করা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নির্বাচনকে অগ্রাধিকার দিতে অংশীজনদের পরামর্শ দেন তিনি। নির্বাচন পর্যবেক্ষণে বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানোর কথা জানিয়ে মিলার বলেন, ইসির প্রস্তুতি নিয়ে তার সংস্থা সন্তুষ্ট। Opportunity for Bangladesh to reset the narrative in terms of its own democratic path. Just last weekend, I had the privilege of joining the Chief of the Election Commission when he conducted a mock exercise to be sure that the Commission is ready for the holding of elections which will combine not only the popular vote but also, of course, the referendum on the July Charter. এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, ইউরোপীয় ইউনিয়ন এবং এনসিপির প্রতিনিধি দল হচ্ছে নির্বাচন কমিশনে গেছেন এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিরা
ইসির নির্বাচন ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। এ ব্যাপারে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? ইমা, আপনি জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনেই এবং তফসিলের ঘোষণাটাও বলা হয়েছে যে এই ডিসেম্বরের চলতি মাসেরই দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসলে তফসিলটা আসবে এবং এই নির্বাচনকে সুষ্ঠু এবং লজিস্টিক যে সাপোর্ট সেটা দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের যে ভুক্ত দেশগুলো আছে তাদের একটি বড় সংখ্যার দেশই বলা যায় যে আসলে যে ব্যালট প্রজেক্ট আছে সেখানে তারা তাদের সহযোগিতা করেছে এবং ইউরোপীয় ইউনিয়নকে আমরা দেখেছি যে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা নিয়মিত নির্বাচন কমিশনে এসেছেন এবং সিইসি সহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আসলে তারা বৈঠক করেছেন এবং তারই ধারাবাহিকতায় আজকেও একটি বৈঠক ছিল এবং এই বৈঠকে তারা কথা বলেছেন এবং তারপরে যারা তারা যে ব্রিফিং করেছেন সেখানে আসলে তারা যে দুটি জিনিস মূলত তারা গুরুত্ব দিয়েছেন এবং একটি হচ্ছে যে নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণের মনে যে একটা হতাশা রয়েছে যে আসলে তারা বলছেন যে বেশ কিছু বছর প্রায় ১.৫ দশকেরও বেশি সময় একটি অংশ জনগণদের বা ভোটারদের একটি অংশ আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তাদেরকে আসলে নির্বাচনে নিয়ে আসা এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে যে একটি অনিশ্চয়তা এবং আস্থাহীনতা তৈরি হচ্ছে সেটি পুনরুদ্ধারের একটি সুযোগ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তারা মূলত যে বিষয়টি বলেছেন যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এবং একই দিনে যেহেতু গণভোট আয়োজন হবে সুতরাং এই চ্যালেঞ্জ নিয়ে আসলে তারা সিইসির সঙ্গে কথা বলেছেন এবং তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই বিষয়ে আসলে তারা জানতে চেয়েছিলেন এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি তারা যতটুকু জেনেছেন এটা তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানেন যে একটি জাতীয় সংসদ নির্বাচনে পশ্চিমা যে দেশগুলো রয়েছে বা অন্যান্য যে দেশগুলো রয়েছে সেখান থেকে যে পর্যবেক্ষকরা আসছে কিনা সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি মাইকেল মিলার আজকে যে বিষয়টি নিশ্চিত করেছেন যে সবচেয়ে বড় পর্যবেক্ষক দলের এবার আসলে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আসবে এবং তারা নির্বাচন পর্যবেক্ষণের পর তাদের প্রতিবেদনও তারা প্রকাশ করবেন এবং সার্বিকভাবে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি এবং যে তাদের সামনে যে ভোটারদেরকে আসলে অংশগ্রহণমূলক নির্বাচনে নিয়ে আসা এবং রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ রেখে অংশীজনদেরকে ঐক্যবদ্ধ রেখে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ এবং প্রস্তুতি দরকার সেটা নির্বাচন কমিশন নিয়েছে বলেই তারা মনে করছেন এবং সেক্ষেত্রে তারা বলছেন যে রাজনৈতিক দলগুলোকেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ হচ্ছে যে নির্বাচনের জন্য শুধু ভোটার নয়, শুধু নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দলগুলোরও একটি ভূমিকা তারা প্রত্যাশা করছেন। তো ইমা, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের উখিয়া টেকনাফে ক্যাম্পের আশেপাশে রোহিঙ্গাদের অবাধ চলাচল বাড়ছে। বিভিন্ন গ্রামগঞ্জে নিয়ন্ত্রণহীনভাবে ঘোরাঘুরি করছেন তারা। এতে সহিংসতার আতঙ্কে থাকছেন স্থানীয়রা। সচেতন মহল মনে করছেন রোহিঙ্গাদের ক্ষেত্রে কঠোর নজরদারি প্রয়োজন। স্থানীয় প্রশাসন বলছে রোহিঙ্গা জনগোষ্ঠীর অবাধ বিচরণ ঠেকাতে চেকপোস্টগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। কাঁটাতারের বেড়া কেটে নিজেদের মতো করে গেট তৈরির অভিযোগ উঠেছে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের বিরুদ্ধে। নিয়ন্ত্রণহীন এইসব গেট দিয়ে ক্যাম্প ছেড়ে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টার পাশাপাশি লোকালয়ে গিয়ে অপরাধে জড়াচ্ছেন তারা। রোহিঙ্গাদের নিয়ম বহির্ভূত এমন আচরণ সংঘাত সৃষ্টিসহ দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা কাঁটাতারের বাইরে এসে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, সেটা আমরা লোকাল স্থানীয়রা বিভিন্নভাবে নিরাপত্তাহীনতা ভুগছে। এখানে বিভিন্ন অরাজকতা সৃষ্টি হচ্ছে। এই কারণে রোহিঙ্গা যদি ওভাবে অবাধে বের হতে না পারে সেক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিলতে অনুরোধ জানাচ্ছি। সরকার যদি সুনির্দিষ্ট বাউদিতে দমন না করে তাহলে এটা আমাদের এলাকার মধ্যে আরো অপরাধ বেড়ে যাবে, শ্রমবাজার নষ্ট হবে। রোহিঙ্গাদের কারণে হরহামেশা বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের। এর থেকে মুক্তি পেতে আশ্রিত বিশাল জনগোষ্ঠীকে ক্যাম্পে আবদ্ধ রাখা জরুরি বলে জানান এই জনপ্রতিনিধি। এখানে যত অপহরণগুলো হচ্ছে প্রায় সব অপহরণের সাথে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। স্থানীয় জনগণ যাতে এ সমস্ত বিড়ম্বনা থেকে মুক্ত থাকতে পারে সেজন্য তাদেরকে ক্যাম্পের ভিতরে আবদ্ধ করে রাখা দরকার। কয়েক জায়গায় কাঁটাতারে বেষ্টনী নষ্ট হয়ে যাওয়ায় রোহিঙ্গারা বের হওয়ার সুযোগ পাচ্ছে বলে জানান ৮ APBN এর অধিনায়ক। যদিও চেকপোস্টগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করার কথা জানান তিনি। ৮ বছর পরে আপনার সেই কাঁটাতারের বেড়াগুলো বিভিন্ন ভাবেই হোক বা যে কোনো কারণে হোক আপনার কাঁটাতারের বেড়াগুলো অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। সেই সমস্ত ফাঁক ফোকর দিয়ে বা বিভিন্ন ভাবে ওরা বের হয়ে আসে। তো বের হয়ে আসার ক্ষেত্রে আমাদের যে চেকপোস্টগুলো আছে তারা
একদম মানে কঠোরভাবে সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, এরপরেও ফাঁকফোকর দিয়ে বের হয়ে আসতেছে। রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে ছড়িয়ে পড়ার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। এই জনগোষ্ঠীর নিয়ন্ত্রণহীন চলাচল বন্ধের উদ্যোগ না নিলে দেশের নিরাপত্তা হুমকিতে পড়বে বলে মনে করছেন সচেতন মহল। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 28 বছরও বাস্তবায়ন হয়নি ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি। 1997 সালের 2 ডিসেম্বর স্বাক্ষরিত এই চুক্তির গুরুত্বপূর্ণ ধারা উপধারা বাস্তবায়ন না হওয়ায় তাই পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বেড়েছে ক্ষোভ ও হতাশা। অভিযোগ করলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তমাল দাস টিটনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে 28 বছর আগে হয়েছিল ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও ঝুলে আছে তাদের অধিকার ও নিরাপত্তায় নেওয়া পদক্ষেপ। তার মধ্যে ভূমি কমিশন, সাংবিধানিক স্বীকৃতি ও অমীমাংসিত ধারা বাস্তবায়ন না হওয়াকে চুক্তির প্রধান বাধা বলে মনে করেন পাহাড়ের জনগোষ্ঠী। কোনো সরকারই এই পার্বত্য চুক্তিকে গুরুত্ব দেয় নাই, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে নাই। না করাতে চুক্তি বাস্তবায়ন না হওয়াতে আমাদের জনমনে কিন্তু অনেক দুঃখ দুর্দশা, আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। যদি পার্বত্য চুক্তি যদি বাস্তবায়ন হতো তাহলে আমাদের একটা ওই যে আশার আলো দেখতাম। মৌলিক বিষয়গুলো আসলে বাস্তবায়িত হয় নাই, সেজন্য আসলে আমরা যথেষ্ট হতাশ। পাহাড়ি এবং বাঙালির মধ্যে যে শান্তির বিরাজ করার কথা ওইটা এখন নাই। যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে সরকার বাস্তবায়ন না করার কারণে আমরা পার্বত্য গ্রামের যুব জনগণ মানবেতর জীবনযাপন করছি। আঞ্চলিক দলগুলোর অভিযোগ, ভূমি কমিশন সক্রিয় না হওয়া এবং বাস্তবায়নযোগ্য ধারা অগ্রগতি না পাওয়াই চুক্তির বড় ব্যর্থতা। যে ভরসা নিয়ে চুক্তি করেছিলাম 28 বছরে তার অনেকটা বিপরীত চিত্র। আমরা অনেকটা হতাশ, এই চুক্তি মৌলিক বিষয়গুলি বাস্তবায়িত হয়। তবে পাহাড়ের বাঙালি জনগোষ্ঠীর একাংশ মনে করেন চুক্তিতে বাঙালিদের অধিকার উপেক্ষিত হয়েছে। তাদের দাবি, প্রয়োজন হলে চুক্তির পুনর্বিবেচনা বা বাতিল করতে হবে। 2 ডিসেম্বরে যে শান্তি চুক্তি করেছিল এটা হলো যে একপেশি চুক্তি ছিল। এটা হলো যে একটা জাতিগোষ্ঠীকে উনি ডেভেলপ করার জন্য করেছেন, কিন্তু বাঙালিদেরকে এখানে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করেছেন। আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে এমন প্রত্যাশা পাহাড়িদের। আফরিন পপি, মোহনা সংবাদ। কক্সবাজার ও আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার দিবাগত রাত 12:57 কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে ভূকম্পন অনুভূত হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, এই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। 4.9 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াংয়ে। মাদারীপুরে যাত্রীবাহী বাস ট্রাকের সংঘর্ষে নিহত 3 এবং অন্তত 10 জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে 9:30টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খান নদের সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে 1 জন এবং হাসপাতালে নেওয়ার পথে 2 জনের মৃত্যু হয়। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জ জেল থেকে জামিন পেয়েছেন বাংলাদেশের জোরপূর্বক পুশিনের শিকার 4 ভারতীয় নাগরিক। সোমবার শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করে আদালত। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা হয় আদালত তাকে বিশেষভাবে বিবেচনা করে। মামলার পরবর্তী শুনানি আগামী 3 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আদালত জামিন দিলেও নিয়মিত হাজিরার শর্ত থাকায় আপাতত কেউই ভারতে ফিরে যেতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার। ফরিদপুরে মুড়ি কাঁচা পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবছর মৌসুমের আগে বৃষ্টিপাত বেশি হয় পিছিয়ে পড়েছে আবাদ। এছাড়া সার ও কীটনাশক সংকট সহ দাম বৃদ্ধিতে ব্যাহত হচ্ছে চাষাবাদ। তবে আবাদের লক্ষ্যমাত্রা পূরণ ও সংকট মোকাবেলায় চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে কৃষি অধিদপ্তর। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি।
মুড়ি কাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের বিভিন্ন অঞ্চলের কৃষক। কেউ জমি তৈরি করছেন, কেউ আবার পেঁয়াজ রোপণ করছেন। কোনো কোনো এলাকায় ইতিমধ্যে আগাম পেঁয়াজ গাছে ভরে গেছে মাঠ। গত বছর পেঁয়াজের ভালো দর পাওয়ায় এবার মুড়ি কাটা পেঁয়াজ আবাদে ঝুঁকছেন চাষিরা। পেঁয়াজের গুটির দাম কম থাকলেও অন্যান্য খরচ বেশি হয় লাভ নিয়ে শঙ্কায় কৃষকরা। জমি চাষ দিয়ে সার দিয়ে মুড়ি কাটা পিস লাগাইতেছি, পানি দিতেছি, খুব ব্যস্ত আমরা। তোবার 2 বিঘা লাগাইছি, তো লাভ হয়েছিল। এবার আর কি 3 বিঘা লাগাইছি। গেল বছর 8,000 10,000 টাকা ছিল গুটি, এবার মনে করেন 2500-2000 টাকা গুটি লাগাইছি। 3 মাস পরে এই পেঁয়াজটা উঠবে, ও সরষার দাম বেশি অতিরিক্ত হয়ে গেছে, আমাদের খরচ বেশি ভেঙে যাইতেছে। সারের অবস্থা আর আগে করছিল না, এখন ওটার দাম বেশি। আগে কিনছি 1300 টাকা, এখন কিনা লাগে 1700 টাকা। চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং এর কথা জানান কৃষি অধিদপ্তরের উপপরিচালক। আমরা কৃষকদেরকে নিয়মিত যে বিষয়গুলি পরামর্শ দিচ্ছি, বিশেষ করে বীজ সিলেকশন থেকে শুরু করে পেঁয়াজ উৎপাদনের যে কলাকৌশল, সেই কলাকৌশলগুলি, এবং চাষিদের মাঝে আমরা বিভিন্ন প্রকারের গ্রুপ মিটিং করতেছি, এবং যে সরকার নির্ধারিত যে মূল্যে সার আছে সেই নির্ধারিত মূল্যে তারা যেন সার ক্রয় করে, এবং যার যতটুকু দরকার যে মুহূর্তে ততটুকু যেন সার ক্রয় করে, তারা যেন মজুতের চেষ্টা না করে। কারণ সারের যে সরবরাহ, এই সরবরাহ আমরা যদি ঠিক রাখতে পারি, তাহলে আমরা আশা করি যে কৃষক তার ন্যায্য মূল্যে যে সারের যে মূল্য সেটা পাবে। জেলায় এবছর প্রায় 5,500 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 83,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 400 কোটি টাকা। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি উন্নতির দিকে, চিকিৎসা তদারক করছেন তারেক রহমান, গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ কাজে লাগাবেন ভোটাররা, আশা ইউরোপীয় ইউনিয়নের। ইসির প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি। সংবিধানের ৫৫ সংশোধনী রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু। কুষ্টিয়ায় জুলাই হত্যাযোগ্য মামলায় ইনুর সাক্ষ্য ৭ ডিসেম্বর। এবং ২৮ বছরও বাস্তবায়ন হয়নি পার্বত্য শান্তি চুক্তি, নেই সরকারি উদ্যোগ, ক্ষুব্ধ পাহাড়ি জনগোষ্ঠী। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য